পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যয়নপত্র বিতরণ, দলের মনোনয়ন নিতে গুলশানে বিএনপি প্রার্থীরা। স্বাধীনতার ৪৪ বছরেও সুসংহত হয়নি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ ঘটছে জঙ্গিবাদের, মন্তব্য বিশ্লেষকদের। পার্বত্য শান্তি চুক্তির ১.৫ যুগ পূর্তিতে রাঙামাটিতে জনসংহতি সমিতির সমাবেশ, নানা বঞ্চনার অভিযোগ পাহাড়ের অধিবাসীদের, শর্তগুলো দ্রুত বাস্তবায়নের দাবি। এবং নিয়মিত অভিযান ও নানা পদক্ষেপের পরও দখল মুক্ত করা যাচ্ছে না রাজধানীর আশপাশের নদীগুলো, প্রশাসনের দুর্বলতাকেই দুষছেন পরিবেশবিদরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। পৌরসভা নির্বাচনে দ্বিতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের হাতে প্রত্যয়নপত্র তুলে দিচ্ছে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি কার্যালয় থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রত্যয়নপত্র দেওয়া শুরু হয়। অধিকাংশ প্রার্থী হাতে হাতে আর বাকিরা প্রতিনিধির মাধ্যমে এই পত্র সংগ্রহ করছেন। প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য প্রার্থীদের মুঠোফোনের মাধ্যমে জানানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে সকাল থেকেই প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে মনোনীত প্রার্থী এবং তাদের কর্মীরা জড়ো হয়েছেন। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলছেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সতর্ক আছেন তারা। চেষ্টা করছি যাতে কেউ বিদ্রোহী প্রার্থী না হন। একটি রাজনৈতিক কর্মী সৃষ্টি হতে অনেক সময়ের প্রয়োজন হয়, তাকে হারাতে অল্প সময়ের প্রয়োজন হয়। কাজেই এই মাতৃত্ব সুলভ আচরণ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভিতরে রয়েছে। এগুলি বিবেচনায় রেখেই, মাথায় রেখেই উনি এগুলো সিদ্ধান্ত নেন এবং আলোচনার মধ্য দিয়েই এগুলি সমাধান করেন। এই মুহূর্তে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আছেন রিপোর্টার তাহসিনা জেসি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জেসি, সজল, আপনি জানেন যে গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে যে পৌর মেয়র মনোনয়ন বোর্ডের সভা হয়েছে এবং সেই সভায় ২৩৫টি পৌর মেয়র প্রার্থীদের যে নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে, সেই প্রার্থীদের কিন্তু প্রধানমন্ত্রী স্বাক্ষরিত প্রত্যয়নপত্রটি আজকে দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে বিতরণ শুরু হয়েছে। আমরা সকালে এই কার্যালয়ে এসেছি এবং আমরা দেখেছি যে মনোনয়ন প্রত্যাশী যারা গতকাল রাত থেকে এখানে ভিড় জমাচ্ছিলেন, তাদের অনেকে যারা নির্বাচিত হয়েছেন প্রার্থী হিসাবে, তারা কিন্তু সশরীরে এসে এখানে তাদের প্রত্যয়নপত্রটি সংগ্রহ করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং অন্যান্য সাংগঠনিক সম্পাদকদের সাথে নিয়ে তিনি কিন্তু প্রার্থীদেরকে যারা সশরীরে প্রত্যয়নপত্রটি নিতে এসেছে তাদেরকে এই প্রত্যয়নপত্রটি হস্তান্তর করেছেন। এছাড়া আমরা দেখেছি যে অনেক পৌর মেয়র প্রতিনিধি যারা তারা তাদের প্রতিনিধি মারফত এখানে এই প্রত্যয়নপত্রটি সংগ্রহ করছেন। আমরা জানি যে এখানে অনেক মনোনয়ন প্রত্যাশীরা গতকাল রাত থেকে কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা তাদের সমর্থকদের নিয়ে কিন্তু এখানে তারা ভিড় করেছেন। তো আমরা দেখেছি যে এখান থেকে তারা যে প্রত্যয়নপত্রটি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত যে প্রত্যয়নপত্রটি তারা সংগ্রহ করবেন, এই প্রত্যয়নপত্রটিকে নির্বাচন কমিশনে জমা দেওয়ার মাধ্যমে কিন্তু তারা তাদের দলীয় প্রতীক নৌকা প্রতীকটি বরাদ্দ পাবেন। তো আমরা জানি যে গতকাল গভীর রাত পর্যন্ত পৌর মেয়র মনোনয়ন বোর্ডের সভা চলেছে এবং এই মনোনয়ন বোর্ডেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে। আমার সাথে এখানে একজন দলের সাংগঠনিক সম্পাদক রয়েছেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, তিনি রাজশাহী বিভাগের দায়িত্বে রয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো যে আপনারা আসলে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের কোন বিষয়গুলো আপনারা যাচাই করেছেন? আমাদের তৃণমূল থেকে প্রার্থী যাচা হয়ে এসেছে। অধিকাংশ জায়গায় একক প্রার্থী হিসাবে তৃণমূল পাঠিয়েছে, কোথাও কোথাও একাধিক প্রার্থী ছিল। আমরা আমাদের যে মনোনয়ন বোর্ড, সেই মনোনয়ন বোর্ড প্রার্থীর জনসম্পৃক্ততা, দলের প্রতি তার কমিটমেন্ট, জনগণের প্রতি তার কমিটমেন্ট এবং বিজয়ের সম্ভাবনা, এই কয়টি বিষয়কে মাথায় রেখে পুঙ্খানুপুঙ্খানু পর্যালোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মনোনয়ন বোর্ড এটি যাচাই বাছাই করেই তারপরে মনোনয়ন দিয়েছে এবং আমরা মনোনয়নপত্রগুলো ইতিমধ্যেই অধিকাংশ মনোনয়নপত্রই আমরা প্রার্থীদের হাতে হস্তান্তর করেছি। দু একটি জায়গায় হয়তো বানান ভুল বা এ ধরনের সমস্যা ছিল। অনেক ক্ষেত্রেই আপনার এটি প্রথম নির্বাচন,
দলীয় হবে, অনেকেই আপনার সঠিক বানানগুলো পাঠাতে হয়তো ভুল করেছিল অসাবধানতাবশত, সেগুলো আমরা আবার যাচাই বাছাই করে সেগুলো সংশোধন করে আবার প্রার্থীদের হাতে হস্তান্তর করছি এবং এই চিঠি প্রদানের প্রক্রিয়া আজকে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে গভীর রাতেও আমরা আমাদের মনোনয়ন বোর্ড শেষ হওয়ার পরে, চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে প্রায় রাত 1:30-2টা পর্যন্ত আমরা এই অফিস থেকে মনোনয়নপত্র অনেকের কাছে হস্তান্তর করেছি। কতক্ষণের মধ্যে এই প্রত্যয়নপত্র বিলি শেষ হবে? আমার ধারণা আজকে 2টোর মধ্যেই এই মনোনয়নপত্রগুলো বিলি শেষ হয়ে যাবে এবং অধিকাংশ ক্ষেত্রেই মনোনয়নপত্রগুলো এলাকায় পৌঁছে গেছে ইতিমধ্যে। যেগুলো দু একটা ত্রুটি আছে, বানানের ত্রুটি অথবা শব্দের ত্রুটি আছে, সেগুলো সংশোধন করে এখন তাদের দেওয়া হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এইখানে যেসব প্রার্থীরা সশরীরে এখানে আসতে পারছে না, তারা তাদের প্রতিনিধি মারফত এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করছেন এবং এখান থেকে আমি দেখেছি যে সাংগঠনিক সম্পাদকরা অনেককে ফোন করে জানিয়েছেন যে আপনি আপনার মনোনয়নপত্রটি কিভাবে সংগ্রহ করবেন, সশরীরে কিংবা প্রতিনিধি মারফত তারা এটি সংগ্রহ করতে পারবেন, এরকম একটি সুযোগও তাদের জন্য খোলা রাখা হয়েছে। তো আমরা আশা করছি যে দুপুর 2টোর মধ্যে এখানে সকল প্রতিনিধি তাদের মনোনয়নপত্রগুলো সংগ্রহ করে নেবেন এবং এই প্রক্রিয়াটি এর মধ্যেই সম্পন্ন হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। দর্শক, পৌরসভা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো আজ মনোনয়নপত্র তুলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কাছে। এই বিষয়ে জানাতে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তাহসিনা জেসি। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌরসভা নির্বাচনের জন্য দলটির মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। লিপি, সজল, যদিও 11টার দিকে কিন্তু বিএনপির এই যে রাজনৈতিক কার্যালয় গুলশান, এখান থেকে মনোনয়নপত্র যেই দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো শুরু হয়নি। তবে আমাদেরকে বলেছে যে 12টার কিছু পর হয়তো মনোনয়নপত্র যে প্রত্যয়নপত্র সেটা বিতরণ করা হবে। তো আপনি জানেন যে বিএনপির যে মহাসচিব, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, তিনি কিন্তু এই পৌর নির্বাচনের সমন্বয় কমিটির প্রধান এবং তিনি মূলত এই পৌর নির্বাচনের যে প্রত্যয়নপত্র বিএনপির পক্ষ থেকে সেটা বিতরণ করেছে। তো আজকে মূলত দেওয়া হবে ঢাকা এবং ময়মনসিংহ যে বিভাগে, সেই ময়মনসিংহ বিভাগে যে পৌরসভাগুলো আছে সেখানকার প্রত্যয়নপত্র। এবং আমরা জানতে পেরেছি গতকাল কিন্তু বেশিরভাগ বিভাগেরই আসলে মনোনয়ন যে প্রত্যয়নপত্র সেটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে চট্টগ্রাম ছাড়াও যে অন্যান্য যে বিভাগগুলো আছে, বিশেষ করে রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, এর মধ্যে কিন্তু চট্টগ্রামের যে 37টি পৌরসভা, সেই পৌরসভা সবগুলোর প্রত্যয়নপত্র কিন্তু বিতরণ শেষ এবং যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু আমাদেরকে বলেছেন যে আজকের মধ্যে হয়তো তারা শেষ করবে। এর মধ্যে রাজশাহীতে যে 49টি পৌরসভা রয়েছে, সেই 49টি পৌরসভার মধ্যে কিন্তু গতকাল 33টি পৌরসভার প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে এবং খুলনার 30টির মধ্যে 27টি এবং রংপুরের 20টির মধ্যে 15টি, সিলেটের 16টির মধ্যে 12টি, বরিশালের 17টির মধ্যে 12টি পৌরসভার প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। আজকে ঢাকা এবং ময়মনসিংহ ছাড়াও যে বিভাগগুলোর কিছু কিছু প্রত্যয়নপত্র বাকি রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে বিএনপি সূত্র থেকে। এবং এর বাইরেও আজকে কিন্তু যে চূড়ান্ত তালিকা সেটিও প্রকাশ করার কথা রয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু যে প্রত্যয়নপত্র প্রত্যাশীরা কিন্তু এখানে ভিড় করছে। একটা উৎসাহ উদ্দীপনা যেমন তাদের মধ্যে আছে, পাশাপাশি কিছুটা চিন্তিত আছে, কারণ আপনি জানেন যে একাধিক পদপ্রার্থী কিন্তু প্রত্যয়নপত্র তারা আশা করছে এবং প্রত্যেকেই আসলে নিজ নিজ জায়গা থেকে তারা ব্যক্ত করছেন যে হয়তো প্রত্যয়নপত্র তারা পেয়ে থাকবেন। তো 12টার পর শুরু হওয়ার কথা, তো শুরু হলে কিন্তু আমরা আমার সর্বশেষ যে তথ্য সেটা হয়তো জানিয়ে দিতে পারবো। তো সজল, এই ছিল আমার কাছে গুলশান থেকে সর্বশেষ। দর্শক, আওয়ামী লীগের মতো বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও চলছে পৌরসভা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র তুলে দেওয়ার কাজ। তো এই মুহূর্তে এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিএনপি নেতারা প্রশ্ন তুললেও আওয়ামী লীগ বলছে এটি সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা। মনির হোসেন বাদলের তথ্য, সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
তফসিল ঘোষণার পর থেকে পটুয়াখালীর কলাপাড়া ও পর্যটন এলাকা কুয়াকাটা পৌরসভায় শুরু হয়েছে নির্বাচনের আমেজ। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও শুভেচ্ছা ব্যানারে ছেয়ে গেছে এলাকার অলিগলি। আর দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে মাঠে না থাকলেও ঘরোয়াভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর এ নির্বাচনকে ঘিরে পাড়া মহল্লার চায়ের দোকান হয়ে উঠেছে ভোটারদের আলোচনার কেন্দ্র। দলীয় ব্যানারে একজন মেয়র হবে, সে এমন এক ব্যক্তি আসুক যার উন্নয়নের ধারা আমরা ব্যবসায়ীরা অনেক সুযোগ সুবিধা পাই। সৎ এবং ভালো একজন মেয়র চাই। এদিকে দলীয় প্রতীকে নির্বাচন সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছে আওয়ামী লীগ। তবে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করছে জেলা বিএনপি। দলীয় প্রতীকে হলে স্বভাবত কারণে বোঝা যাবে জনগণের সাপোর্ট কোন দিকে আছে এবং রাজনৈতিকভাবে এটার প্রভাব বিস্তার করবে বলে আমি মনে করি। দলীয় প্রতীকে নির্বাচন হলে মারামারি কাটাকাটি হানাহানি বাড়বে। অবশ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রাথমিক পর্যায়ে নির্বাচনের জন্য যে প্রস্তুতি ছিল আমরা সম্পন্ন করেছি, যেমন আমাদের ভোটার তালিকা তৈরি করার কথা সেটা তৈরি করেছি, আর ভোট কেন্দ্র সেটা আমাদের তৈরি করা হয়ে গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় 11,026 জন ও কুয়াকাটায় 6,845 জন ভোটার রয়েছেন। সময় সংবাদ, পটুয়াখালী। স্বাধীনতার 44 বছরে শুধু ভোটের রাজনীতিতে নয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এখনো শক্তিশালী করা যায়নি। আর তাই সুসংহত করা সম্ভব হচ্ছে না স্থিতিশীল অগ্রযাত্রা। রাজনৈতিক বিশ্লেষকরা এ মূল্যায়নের পাশাপাশি বলছেন এ সুযোগে দ্রুত বিকাশ ঘটছে জঙ্গিবাদের। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ, পতাকা আর মাতৃভূমির। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে রাজনীতির বহু বাক বদল হয়েছে, ঘটেছে উত্থান পতন, সিংহাসনে এসেছে নতুন নতুন মুখ। তবে এখনো সুসংহত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম চলছে। এখনো এমন একটি রাষ্ট্র আর সমাজ ব্যবস্থার প্রত্যাশা যেখানে মানুষের অধিকার কিংবা সুযোগ নিয়ে কোনো বৈষম্য থাকবে না। ভবিষ্যৎটা খুব একটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কারণ রাজনৈতিক অস্থিরতা তো সব ক্ষেত্রেই প্রভাব ফেলে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা ব্যাপার থাকে। চালের কেজি 10 টাকা বাড়লেও আমরা কোনো রকমে টেনে টুনে 9 টাকা 10 টাকা কিনেই ফেলি। ভিশনারি লিডারশিপ যেটা আছে সেটা একটা সুস্পষ্ট অভাব আমরা দেখতে পাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ হচ্ছে শক্তিশালী জঙ্গিবাদের। আমরা একটা আশঙ্কার মধ্যে আছি যে একদিকে সংসদীয় গণতন্ত্র কাজ করছে না, আরেকদিকে জঙ্গিবাদের বিকাশ ঘটছে এবং যেটা জনগণের পক্ষের যে রাজনৈতিক শক্তি সেটা কিন্তু বিকশিত হয়নি। আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক সহনশীল ধর্মনিরপেক্ষ একটা রাজনীতি আমরা চালিয়ে যাব, স্ট্রং ফাউন্ডেশন আমরা করতে পারিনি। জঙ্গিবাদ এখন মানুষের বিক্ষোভকে, ব্যর্থতার বোধকে ধারণ করছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, মিডিয়ার স্বাধীনতা, এমনকি যেখানে নির্বাচিত সরকার সেখানেও এগুলা মাঝে মাঝে হুমকির উপরে পড়ে যাচ্ছে। সব মিলিয়ে আমরা বলতে পারবো না যে আমরা রাজনৈতিকভাবে অগ্রসর হয়েছি। সর্বস্তরে জনগণের শাসন, মত প্রকাশের সুযোগ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শিষ্টাচার প্রতিষ্ঠার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রকে অগ্রাধিকার দেয়া গেলেই সুদিন আসবে। নানা রাজনৈতিক সংকটের মধ্যেও বিশ্লেষকরা বলছেন এখনো দেশের তরুণদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে আকাঙ্ক্ষা আছে নতুন কিছু করার। আর মুক্তিযুদ্ধের চেতনায় প্রবহমান এইসব মানুষদের সংগঠিত করা গেলেই সম্ভব হবে সুপরিবর্তন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির 1.5 যুগ উপলক্ষে রাঙামাটিতে সমাবেশের আয়োজন করেছে জনসংহতি সমিতি। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির জিমনেশিয়াম চত্বরে আছেন সহকর্মী কমল দে। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সজল। পার্বত্য শান্তি চুক্তির 1.5 যুগ পূর্তি এবং তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবির সমর্থনে আজ পার্বত্য জনসংহতি সমিতি রাঙামাটির জিমনেশিয়াম চত্বরে সমাবেশের আহ্বান করেছে এবং সেই গণসমাবেশে আমরা দেখতে পেয়েছি রাঙামাটি এবং তার আশপাশের যে উপজেলা, পার্বত্য, বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে হাজার হাজার যুম্ম নরনারী এই সমাবেশে যোগ দিয়েছেন। এখানে মূলত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেএসএস-এর সভাপতি জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় আর মতো সন্তু রার্মা। এই সমাবেশের শুরুতে আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের
থেকে যেটি বলেছেন, পূর্ণাঙ্গভাবে শান্তি চুক্তি বাস্তবায়ন এবং সেই ব্যাপারে সরকারের উপরে চাপ সৃষ্টির জন্য তারা এখানে চেষ্টা করবেন। আর আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য মূলত আমরা দেখতে পেয়েছি রাঙ্গামাটি এবং তার আশপাশে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো, পার্বত্য বান্দরবান উপজেলা এবং খাগড়াছড়ি উপজেলা থেকেও হাজার হাজার নরনারী এই সমাবেশে যোগ দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে জেএসএস এর পক্ষ থেকে মূলত শান্তি চুক্তি 1997 সালের 2 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে যে জেএসএস এর যে শান্তি চুক্তি সম্পাদিত ছিল, সেখানে মূলত মোট 72টি ধারা সন্নিবেশিত হয়েছিল। মূল ধারা, সে 72টি ধারার মধ্যে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 48টি ধারা তারা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করেছেন, অপরদিকে বাকিগুলো ধারাগুলো তারা বাস্তবায়ন করবেন। কিন্তু জেএসএস এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা মাত্র 25টি ধারা বাস্তবায়ন করেছে, বাকিগুলো ধারা কোন তারা বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে তারা সবচেয়ে যেটি দাবি করছে, পার্বত্য চট্টগ্রামে যে ভূমি বিরোধ রয়েছে সেই ভূমি বিরোধ নিষ্পত্তি সহ যে মূল দাবিগুলো, সেই মূল দাবিগুলো মেনে নেওয়ার জন্য তারা একটা সরকার চাপ সৃষ্টি করতে চায়। আর এরই অংশ হিসেবে আজকের এই সমাবেশে আয়োজন করা হয়েছে। এই সমাবেশে আমরা সন্তুল আরমার পাশাপাশি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এবং সিপিবি সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম এবং সহ যে জাতীয় আদিবাসী পরিষদের রবীন্দ্রনাথ সরণের বক্তব্য রাখার কথা রয়েছে। এখানে সকাল থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই সমাবেশ চলছে। আমরা দেখেছি রাঙ্গামাটির সদস্য তার আশপাশের এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাস্তায় পুলিশ টহল দিয়ে যাচ্ছে। যাতে এছাড়া শান্তি চুক্তির পক্ষে কিন্তু যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে বিকেল 3টায়। এখান থেকে ঠিক কয়েকশো গজ সামনে পৌরসভা চত্বরে, সেখানে মূলত বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। মূলত এখন পর্যন্ত সেই সমাবেশ যে সেই প্রস্তুতি চলছে আর এখানে চলছে সেই সমাবেশ থেকে মূলত যে তাদের যে দাবিগুলি সেই দাবিগুলির পাশাপাশি এক আন্দোলনের একটা আলটিমেটাম ঘোষণার কথা রয়েছে। সন্তুল আমাদেরকে জানিয়েছেন তিনি তার বক্তব্যের মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য তিনি একটি চূড়ান্ত আলটিমেটাম ঘোষণা করবেন সরকারের প্রতি। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের রাঙ্গামাটির জিমনেশিয়াম চত্বর থেকে যে সে সমাবেশের সর্বশেষ। দর্শক, ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির 1.5 যুগ উপলক্ষে রাঙ্গামাটি জিমনেশিয়াম চত্বরে আয়োজন করা হয়েছে। সমাবেশের আয়োজন করেছে জনসংহতি সমিতি। এই মুহূর্তে রাঙ্গামাটির জিমনেশিয়াম চত্বর থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। দীর্ঘ 18 বছরে ঐতিহাসিক এই চুক্তির অমীমাংসিত রয়ে গেছে ভূমি বিরোধ সহ স্থানীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এতে হাহাকার কাটছে না খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বসবাসকারী পাহাড়িদের। এদিকে চুক্তি বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্ষমতাসীন দল ও জনসংহতি সমিতির। তবে বিশিষ্টজনরা বলছেন চুক্তি বাস্তবায়নে দুপক্ষকেই আন্তরিক হতে হবে। রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজ ও খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে 1997 সালের এই দিনে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি আর স্থিতিশীলতা ফিরে আসার লক্ষ্যে সেদিন অস্ত্র জমা দেয় জনসংহতি সমিতির প্রায় 2500 সদস্য। চুক্তির পর অন্যান্য পার্বত্য জেলার মতো শান্তির স্বপ্ন দেখেন খাগড়াছড়ির বাসিন্দারা। কিন্তু আজও অমীমাংসিত রয়ে গেছে ভূমি বিরোধ সহ বড় ধরনের জটিলতাগুলো। পাহাড়িদের অভিযোগ, সরকারের আন্তরিকতা না থাকায় ঐতিহাসিক চুক্তির পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না। যদি উন্নয়ন কিছু হতে হয় তাহলে পার্বত্য চুক্তি তা বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পদই নেই। যে সরকার 18 বছরে আজকে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, তারা অতি সহজভাবে আর এই চুক্তি বাস্তবায়ন করবে বলে আমি মনে করি না। অন্যদিকে বছরের পর বছর ধরে চলা নানা বঞ্চনা যন্ত্রণা এখন ক্ষোভে রূপ নিয়েছে রাঙ্গামাটির মানুষের কাছে। তাই চুক্তি বাস্তবায়নে সরকারের অনীহাকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি সহ বিভিন্ন পাহাড়ি সংগঠন। তবে কথা মানতে নারাজ ক্ষমতাসীন দলের নেতারা। এই দীর্ঘ সময়েও পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে ইতিমধ্যে জনসংহতি সমিতি অসহযোগ আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে তো আমাদের ওই ভূমি কমিশনার যেটা ছিলেন না, সেখানেও সরকার নিয়োগ দিয়েছেন। তো এইগুলি হয়ে গেলে একেবারে যেটা বলছেন যে কিছু হয় না, এই কথাটা ঠিক নয়। অন্যদিকে বিরোধ বিতর্ক ছাপিয়ে ঐতিহাসিক চুক্তির পূর্ণ বাস্তবায়নে দুপক্ষকে আন্তরিক হতে হবে বলে মনে করেন সুশীল সমাজ। এটা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবাধিকার যে লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে এগুলো থেকেও আমরা পরিত্রাণ চাই। সরকারের পক্ষ থেকে চুক্তির মোট 72টি ধারার মধ্যে 48টি পুরোপুরি আর 15টি আংশিক বাস্তবায়নের কথা বলা হলেও মাত্র 25টি ধারা বাস্তবায়ন হওয়ার দাবি জনসংহতি সমিতির। সময় সংবাদে আরো থাকছে। সমুদ্র উপকূলীয় এলাকা কাজে লাগাতে চট্টগ্রামের আনোয়ারাই হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ভারী শিল্প স্থাপনে বিদেশি বিনিয়োগের তাগিদ ব্যবসায়ীদের।
রাজধানীকে ঘিরে চারপাশের নদীগুলোর দখলকৃত জায়গা উচ্ছেদে অভিযান চালালেও কিছুদিন পর আবারও দখল হয়ে যাচ্ছে। যাতে আবার দখল না হয় এজন্য শীতলক্ষ্যা নদীর তীরে বনায়ন করার পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরিবেশবিদদের দাবি, শীতলক্ষ্যার জায়গা উদ্ধার হলেও প্রশাসনের ব্যর্থতার কারণে বুড়িগঙ্গা, বালু এবং তুরাগের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারছে না। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। দিনের পর দিন নদী তীরবর্তী জায়গা দখল হচ্ছে, এতে পরিবেশ দূষণ সহ ঘটে নানা অনিয়মের ঘটনা। এই অবৈধ কার্যক্রম রুখতে নিয়মিত অভিযান চালায় বিআইডব্লিউটিএ সহ দায়িত্বশীল কর্তৃপক্ষ। আর পুনর্দখল ঠেকাতে বনায়নের ব্যতিক্রমী উদ্যোগ নেয় সন্তুষ্ট এলাকাবাসী। পাথর দেয়া, তারপর বালু দেওয়া ভরাট ছিল, এখন গাছ লাগার পরে সুন্দর পরিবেশ গড়ে উঠছে। বাতাস টাতাস পাইতেছে, গাছ গাছরা থাকলে ফল টল খাইতে পারবো মানুষ। শীতলক্ষ্যা নদী তীরে প্রায় 4.5 কিলোমিটার জায়গা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। 2 দফার উচ্ছেদের পরেও এখানে আবার অবৈধভাবে বালি এবং পাথরের ব্যবসা চলতো। বনায়ন করে দিলে একাধারে যেরকম নদীর পাড়ে স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ গড়ে উঠবে, পাশাপাশি দখল দূষণ আর থাকবে না। পরিবেশবিদের মতে শীতলক্ষ্যার দখলকৃত জায়গা উদ্ধার হওয়ায় বুড়িগঙ্গা, বালু ও তুরাগের জায়গাও উদ্ধার সম্ভব। কাঙ্ক্ষিত উপায়ে নদীগুলোর সীমানা চিহ্নিত হচ্ছে না, কারণ প্রশাসন হয় ভয় পাচ্ছে দখলদারদেরকে, নতুবা প্রশ্রয় দিচ্ছে দখলদারদেরকে, যারা অত্যন্ত প্রভাবশালী। আর তারা তো এমনি এমনি নদী দখল করে ফেলেনি, প্রশাসনের যোগসাজশেই করেছে। বনায়নের পাশাপাশি উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল ঠেকাতে স্থানীয় মানুষজনকে সম্পৃক্ত করে সবজি চাষের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। সদিচ্ছা না থাকার কারণে এই প্রশাসনে অন্যান্য নদীগুলোর ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনটা সম্ভব হচ্ছে না। শরীফুল ইসলাম, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নেত্রকোনার বারোহাট্রায় মনাশ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে জানতে আমরা টেলিফোনে কথা বলছি নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের সঙ্গে। আলপনা, হত্যাকাণ্ডটি কখন ঘটেছে আর এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? হ্যাঁ সজল, আপনি জানেন যে আজ সকাল 10:45টার দিকে স্কুলে যাওয়ার পথে নেত্রকোনার বারহাট্টা উপজেলার মনাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি স্কুলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। আমি যেটা জানতে পারলাম, ওসি সালেমুজ্জামান জানান আমাকে যে স্কুল কমিটি নিয়ে একটা বিরোধ চলে আসছিল স্থানীয় ইউপি মেম্বারের সাথে। তো বেশ কয়েকদিন যাবৎ তাদের সাথে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জের ধরে আজকে সকাল 9টার দিকে তিনি বারহাট্টা উপজেলার রামপুর দশাল গ্রাম থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হন। 10:45টার দিকে মনাশ স্কুলের সামনে পৌঁছতেই তখন দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল রোধ করে কুপিয়ে আহত করে। পরে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্থানীয়রা ওখানে ডাক্তার মৃত ঘোষণা করেন। এখন যে পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সকল শিক্ষক এবং এলাকাবাসী মিলে একটা তারা বিক্ষোভ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যে আসামি ধরা না পড়া পর্যন্ত লাশ নিয়ে যাবেন না তারা। হসপিটালের সামনেই তারা বিক্ষুব্ধ এলাকাবাসী এবং আত্মীয় স্বজনরা বসে আছেন। তারা এটার দ্রুত এই আসামিকে ধরার জন্য দাবি জানাচ্ছেন। তো নেত্রকোনার বারোহাট্রায় মনাশ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই বিষয়ে জানতে, সবশেষ খবর জানতে আমরা যোগ দিয়েছিলাম সহকর্মী আলপনা বেগমের সঙ্গে। দেশের শিক্ষা খাতকে চাঙ্গা করতে 60-এর দশকে গড়ে তোলা হয় টঙ্গী শিল্প এলাকা। তবে জমি পেয়েও অনেকে স্থাপন করেননি শিল্প কারখানা। অর্ধশতাধিক কারখানা বন্ধ পড়ে আছে। অনেক কারখানার জায়গা ভাড়া দেওয়া হয়েছে অন্য প্রতিষ্ঠানের কাছে। আর চালু কারখানার বেশিরভাগই চলছে খুঁড়িয়ে। গণপূর্তমন্ত্রী বলছেন, প্লট পেয়েও যারা শর্ত অনুযায়ী কারখানা করেননি বা বন্ধ করে দিয়েছেন তাদের বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দ দেবে সরকার। টঙ্গী শিল্পাঞ্চল ঘুরে এসে সাজিদ রাজুর 4 পর্বের ধারাবাহিকে আজ দেখুন 3য় পর্ব। জরাজীর্ণ এই ভবনটি কোনো যুদ্ধের স্মৃতিচিহ্ন নয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে উৎপাদনমুখী করার জন্য টঙ্গীতে যে শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছিল সেখানকার একটি কারখানার বর্তমান চিত্র এটি। একসময়ের নামকরা কমনওয়েলথ টোবাকো ইন্ডাস্ট্রিজ এখন শুধুই কালের সাক্ষী। এই প্লটের একটি অংশ ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি মোবাইল ফোন কোম্পানিকে, অন্য অংশ একটি তেল কোম্পানিকে। আর নতুন করে যে খনন কাজ চলছে তাও ভাড়া নিয়ে গুদামঘর করছে একটি ওষুধ কোম্পানি। পপুলারের আন্ডারে আমরা কন্ট্রাক্টরে কাজ করি আর কি। এখানে আর হবে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে মালিকা চালায়।
দেয়াল ঘেরা এই সবুজ জায়গাটি ছিল তিস্তা টোবাকো ইন্ডাস্ট্রিজ। রাজুকের 4টি প্লটের এই কারখানা 1978 সাল থেকে বন্ধ। মালিক ঋণ খেলাপি হওয়ায় এটি একটি ব্যাংকের হেফাজতে। লোন করছে ব্যাংকের থেকে, সরকার থেকে, এই ব্যাংকের পক্ষ থেকে আমাদের সম্পত্তি দেখাশোনা করে, এটাই আমাদের কাজ। শুরুতে বরাদ্দ পাওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পর বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় বেশ কিছু শিল্প, কিন্তু তাদেরও বেশিরভাগ চলছে খুঁড়িয়ে। সোনালী টোবাকো, ইপসি শু কোম্পানি, আশরাফ টেক্সটাইলস, হাইসন্স গ্লাস, মিল্লাত ইন্ডাস্ট্রিজ সহ বহু কারখানা প্রায় 2 যুগ ধরে বন্ধ। এমন আরো বহু জায়গা খালি পড়ে আছে। কোনো কোনো প্লটে চলছে সবজি চাষাবাদ। তুমি একটু টালটুল করো আর আনসার করে একটু দেখাশোনা করো, লাউ গাছ গাড়ি, সিম গাছ গাড়ি, বাগুন টাল, টমেটো টাল এইগুলা করি। আমরা শুধু গার্ড হিসেবে আছি আর কেন, জায়গাটা দখল করে রাখা যাতে বাইরের লোকজন না আসে। গণপূর্ত মন্ত্রী বলছেন, জমি পেয়েও যারা কারখানা করেননি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজুকের যত প্লট আছে এগুলো কিন্তু আপনার একেবারে টোটাল বিক্রি করে না, তারা 99 ইয়ার্স লিজ দেয়। প্রয়োজনের পার্সোনালি দেখবো, গিয়ে তারা যদি কোনো কারখানা করে না থাকে তাহলে তাদেরটা বাতিল হবে। সেই সঙ্গে দখল হওয়া প্লটও খুব শিগগিরই উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা দেশের সমুদ্র উপকূলীয় এলাকাগুলোকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এর অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারার সমুদ্র উপকূলীয় এলাকার প্রায় 650 একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বের উন্নত দেশগুলোতে নদী এবং সমুদ্র উপকূলীয় এলাকাগুলোকে শিল্পায়নের কাজে ব্যবহার করা হলো, বাংলাদেশে আগে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে বর্তমান সরকার উপকূলীয় এলাকায় বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকা গহিরাকে। ওইটার ফিজিবিলিটি স্টাডি করেছে জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এবং এ পর্যন্ত চায়নার কয়েকটি কোম্পানি এটা ডেভেলপ করতে আগ্রহ প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু ভূমি অধিগ্রহণের জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং ফাইলও সাইন করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিল্প কারখানা গড়ে তোলার জন্য বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন এই ব্যবসায়ী নেতা। শিল্পায়নের জন্য বিভিন্ন উদ্যোক্তাদেরকে আমাদেরকে এখানে আনা উচিত এবং তাদেরকে ইনভাইট করে এনে তাদেরকে আমাদের সাইটটা দেখাতে হবে। প্রাথমিকভাবে এই অর্থনৈতিক জোনে ভারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই অবস্থায় পোশাক শিল্পকে এই তালিকায় রাখার দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। চট্টগ্রামের গার্মেন্টস এখন খুবই খারাপ অবস্থায়। আমরা চাচ্ছি ওইখানে একটা সেপারেট একটা পল্লী করা হোক, ওইখান থেকে ভাগ করে অন্তত আমরা যাতে 100টা ফ্যাক্টরি অন্তত করতে পারি। চট্টগ্রাম অর্থনৈতিক জোন 1 নামের এই এলাকায় যেসব শিল্প কারখানা গড়ে তোলা হবে তার মধ্যে 250-এর বেশি কারখানা হবে জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রিক। এখানে গড়ে তোলা হবে 350-এর বেশি শিল্প কারখানা। এক্ষেত্রে তার আগে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে। আর না হয় এই ইকোনমিক জোন নিয়ে স্থানীয়দের মধ্যে যে উৎসাহ সৃষ্টি হয়েছে তা ব্যর্থতায় পর্যবেসিত হবে। আনোয়ারার ইকোনমিক জোন থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, বিপিএলে আজ মাশরাফির কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে ঢাকা। সন্ধ্যায় চিটাগাং ভাইকিংসের বিপক্ষে লড়বে সিলেট সুপারস্টার। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহী আঞ্চলিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বাড়তি আগ্রহ সৃষ্টি হবে বলে মনে করেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। আর আঞ্চলিক শিক্ষা কর্মকর্তাদের মতে সরকারের এমন পদক্ষেপে সাক্ষরতার হার দিন দিন বাড়ছে। আব্দুস সালামের ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী জেলার অধিকাংশ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে 2015 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। এখন পালা ফলাফল আর নতুন ক্লাসে ওঠার। সংশ্লিষ্টদের মতে সরকারি বেসরকারি মিলিয়ে জেলাতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 1842টি, আর অধ্যয়নরত 2,60,000 শিক্ষার্থীর জন্য প্রয়োজন 46,97,210টি নতুন বইয়ের, যার অধিকাংশ ইতোমধ্যে চলে এসেছে। অন্যান্য বছর সমস্যা থেকেও আমরা যথাসময়ে বই হাতে তুলে দিতে পেরেছি, আর এবারে তো ইনশাল্লাহ পরিবেশ খুবই ভালো, আমাদের কোনো সমস্যা নেই। 1 তারিখে প্রতিটি শিশুর হাতেই বই পৌঁছিয়ে যাবে। বছরের শুরুতে নতুন বই হাতে পেলে শিক্ষার্থীরা আরো বেশি মনোযোগী হবে বলে অভিমত শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের। 16 সালে যখন ইনশাল্লাহ সে নতুন বইটা পাবে, অবশ্যই তার মাঝে একটা বাড়তি উদ্দীপনা, উৎসাহ ওর মানসিক অবস্থানের সঙ্গে যোগ দিবেই।
আর আঞ্চলিক এই শিক্ষা কর্মকর্তা মনে করেন সরকারের এমন সিদ্ধান্তের কারণে পাশের হার যেমন বাড়ছে তেমনি বাড়ছে সাক্ষরতার হারও। অন্যান্য বোর্ডের তুলনায় রাজশাহী শিক্ষার মানটাও বেড়েছে এবং শিক্ষার্থীর সংখ্যাটাও বেড়ে গেছে। আমরা মনে করি শিক্ষার্থীদের হাতে এই বিনামূল্যের পাঠ্যপুস্তকটা যথাসময়ে পৌঁছার কারণেই এটি সম্ভব হয়েছে। ইতোমধ্যে 25 লাখ বই চলে এসেছে, বাকিটা কয়েকদিনের মধ্যেই পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে গুলিতে মিলন নামে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। রাতে জেলার চক আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব 5-এর জেলা ক্যাম্প কমান্ডার KBM মোবাশ্বের রহিম জানান, গত রাত 2:30টার দিকে তাদের একটি টহল দল চক আলমপুরের 3 সাকর মোড় এলাকায় অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে মিলন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলভার, একটি পিস্তল, 4টি ককটেল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। ময়মনসিংহে বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যু নিয়ে দুই দেশের জেলা প্রশাসক পর্যায়ে 2 দিন ব্যাপী বৈঠক শুরু হয়েছে। নগরীর একটি বেসরকারি হোটেলে সকাল 9টায় এই বৈঠক শুরু হয়। সম্মেলনে বাংলাদেশের 7টি ও ভারতের 7টি জেলার জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি ও ভারতের পক্ষে শিলংয়ের জেলা ম্যাজিস্ট্রেট শ্রী PS ধর। বৈঠকে দুদেশের সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ সহ সাজা শেষ হওয়া জেলবন্দি বিনিময় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুদেশের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে আলোচনাও গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে। এছাড়া দুদেশের মাঝে অন্যান্য চিহ্নিত সমস্যাগুলো সমাধানে একটি ঐক্যমত হওয়ারও কথা রয়েছে। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আরও 48 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে আজ। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করবে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ বিজিবি সূত্র জানায়, কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল MM আনিসুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত বাংলাদেশের একটি প্রতিনিধি দল বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার যাবেন। পরে দেশটির মংডুতে বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর যাচাই বাছাই শেষে 48 বাংলাদেশিকে ফেরত আনার কথা রয়েছে। এর আগে 6 দফায় 729 বাংলাদেশিকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নরসিংদীতে প্লাস্টিকের বস্তায় সার উৎপাদন অব্যাহত রাখায় সার উত্তোলন বন্ধ করে দিয়েছে ডিলাররা। সকাল থেকে জেলার পলাশ ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা থেকে সার উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। প্লাস্টিকের বস্তা ভর্তি সার উত্তোলন করে সরবরাহ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার শিকার হচ্ছেন ডিলাররা। তাই তারা এই দুটি কারখানা থেকে আপাতত সকল সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন জেলার 120 জন সহ দেশের 7 শতাধিক ডিলার। এতে বন্ধ হয়ে গেছে দেশের 16টি জেলার ইউরিয়া সরবরাহ। এদিকে ঘোড়াশাল কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানান, BCICর নিয়ন্ত্রণাধীন এই দুটি কারখানায় পাটের বস্তা ব্যবহারের কোনো লিখিত নির্দেশনা না আসায় তারা প্লাস্টিকের বস্তায় সার উৎপাদন অব্যাহত রেখেছেন। তবে লিখিত নোটিশ পেলেই তারা উৎপাদন বন্ধ করে দেবেন বলেও আশ্বাস দেন তিনি। দেশের বাইরের খবর, সিরিয়ায় রুশ সরকারের ভুল নীতির কারণে সেখানে রাজনৈতিক সমাধানের পথ তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরই মধ্যে IS জঙ্গিদের দমনে ইরাকে বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে সিরিয়ায় ইসলামিক স্টেট বিরোধী যুদ্ধের অনুমোদন দিয়েছে জার্মান সংসদ। মঙ্গলবার সিরীয় সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় হোমস প্রদেশের কারিয়াতিন এবং লাতাকিয়া প্রদেশের কয়েকটি এলাকায় আসাদ বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। অভিযানে IS সহ বহু বিদ্রোহী নিহত হয়েছে বলেও ভিডিওতে দাবি করা হয়। এরই মধ্যে জার্মান সংসদের নিম্নকক্ষে IS বিরোধী যুদ্ধে দেশটির অংশগ্রহণের অনুমোদনে বিল পাশ হয়েছে। সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাদের IS বিরোধী আন্তর্জাতিক সামরিক তৎপরতা বৃদ্ধির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার জার্মানি এ সিদ্ধান্ত নেয়। তবে জার্মান সংসদের বামপন্থী ও গ্রিন পার্টির সংসদ সদস্যরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, সামরিক উপায়ে ISকে দমন করা সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় রুশ সরকারের ভুল নীতির কারণেই সেখানে কোনো ধরনের রাজনৈতিক সমাধান আসছে না। প্যারিসে জলবায়ু সম্মেলন উপলক্ষে সফররত ওবামা রাশিয়া সরকারকে IS বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ারও আহ্বান জানান।
They have invested 4 years now in keeping Assad in power. রাশিয়ার লক্ষ্য যে কোনোভাবেই হোক আসাদকে ক্ষমতায় রাখা, তাই তারা আইএসের নামে সব আসাদ বিরোধীদের উপরই হামলা চালাচ্ছে। মনে হয় না খুব শিগগিরই তাদের এই আচরণ বন্ধ হবে। তারা এটা বন্ধ করলে ভিয়েনা আলোচনা সফলতার মুখ দেখত। আশা করি অচিরেই রুশ সরকার মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে যোগ দেবে। Aligned with the regime. এছাড়া ইরাকে আইএস জঙ্গিদের নির্মূলে বিশেষ বাহিনী পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। তবে এই বাহিনীর সদস্যরা স্থলযুদ্ধে অংশ না নিয়ে শুধুমাত্র ইরাকি ও কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দেবে বলে সিনেট শুনানিতে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার। আমরা ইরাকে স্থানীয় বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই, যাতে তারা নিজেরাই আইএসকে হারিয়ে দিতে পারে। তবে মার্কিন বিশেষ বাহিনী কয়েকটি বিশেষ দায়িত্বও পালন করবে। এটি সেখানে বন্দীমুক্ত করবে, আইএসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করবে এবং সিরিয়ায় ঝটিতি হামলা চালাবে। ইরাকে বর্তমানে প্রায় ৩,৫০০ মার্কিন সেনা অবস্থান করছে, যারা ইরাকে মার্কিন নাগরিক ও স্থাপনাগুলো রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। প্যারিসের ল বোগার্তে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন 2015। সম্মেলনের দ্বিতীয় দিনে কার্বন নিঃসরণ কমাতে সবুজ জ্বালানি উৎপাদনে আফ্রিকার দেশগুলোকে ৬ বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ফ্রান্স। আর অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সমান গুরুত্ব দিয়ে একটি চুক্তি সই হবে বলে আশা যুক্তরাষ্ট্রের। এদিকে পরিবেশ ও রক্ষায় উন্নত দেশগুলোর উদারতা প্রদর্শনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। প্যারিসের ল বোগার্তো এই শহরে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। অন্যদিকে কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে উদার হওয়ার আহ্বান জানাতে জড়ো হয়েছেন ইউরোপের বিভিন্ন মতাদর্শ ও ধর্মের নেতারা। লিমায় অনুষ্ঠিত COP20 পরদিন থেকে পরিবেশ রক্ষার দাবিতে বছর জুড়ে এক প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি আমরা। সম্মেলনে আগত নেতাদের পরিবেশের প্রতি সুবিচার প্রতিষ্ঠায় দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এদিকে সম্মেলন কেন্দ্রের ভিতরে আলোচনায় ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে একটি কার্যকর চুক্তির বিভিন্ন দিক নিয়ে নিজেদের যুক্তি তুলে ধরছেন তারা। জলবায়ু পরিবর্তন ইস্যুটিকে বিশ্বের আর্থিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মত দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্যারিস জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় এই কথা জানান তিনি। উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সাথে বৈশ্বিক উষ্ণতাও বেড়ে যাচ্ছে। প্যারিস সম্মেলনে এমন একটি জলবায়ু চুক্তি সই হবে যা অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে না, আবার পরিবেশ রক্ষাও নিশ্চিত করবে। মঙ্গলবারের আলোচনায় উঠে আসে পরিবেশ বিপর্যয় রোধে সুশীল সমাজের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার বিষয়টি। পরিবেশ রক্ষার কাজ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর বাস্তবায়নে সুশীল সমাজের সুযোগ নিশ্চিত করতে হবে প্রতিটি দেশকেই। বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবে সামুদ্রিক স্তরের উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে, আর এতে অস্তিত্ব বিপন্নের হুমকিতে আফ্রিকার দ্বীপরাষ্ট্রগুলো। জলবায়ু সম্মেলনের এক পার্শ্ব সম্মেলনে ক্ষতিগ্রস্ত দ্বীপরাষ্ট্রগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। আফ্রিকায় সবুজ জ্বালানি উৎপাদনের জন্য বিশেষ প্রকল্পে 6 মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা করছি। এই প্রকল্পের মেয়াদ 2016 থেকে 2020 সাল পর্যন্ত। গেল 30 নভেম্বর শুরু হওয়া প্যারিস জলবায়ু সম্মেলনটি চলবে আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণে একটি কার্যকর চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। গেল কয়েকদিনে সম্মেলনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের ঐক্যের সুর এর প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছে অনেকটাই। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রসঙ্গ। চট্টগ্রাম পর্বের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডায়নামাইটস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দিনের অপর ম্যাচে তামিমের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে লড়বে মুশফিকের দল সিলেট সুপারস্টার্স। সন্ধ্যা 6:30টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে মাশরাফির কুমিল্লা আর সাঙ্গাকারার ঢাকা। দুদলই 5টি ম্যাচ খেলেছে। কুমিল্লা 3টিতে জয় পেয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। এদিকে সমান পয়েন্ট নিয়ে কুমিল্লার পরের স্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। আজকের ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুদলই। এদিকে দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট সুপারস্টার্স আর চিটাগাং ভাইকিংস। এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে। 2 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মুশফিকের সিলেট। অন্যদিকে সিলেটের চেয়ে 1 ম্যাচ বেশি খেলেও সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে স্থান পেয়েছে তামিমের চিটাগাং। শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে রংপুরের কাছে হারের পর এ ম্যাচের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে চিটাগং। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যয়নপত্র বিতরণ চলছে। দলের মনোনয়ন নিতে গুলশানে বিএনপি প্রার্থীরা। স্বাধীনতার ৪৪ বছরেও সুসংহত হয়নি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ ঘটছে জঙ্গিবাদের, মন্তব্য বিশ্লেষকদের। পার্বত্য শান্তি চুক্তির ১.৫ যুগ পূর্তিতে রাঙামাটিতে জনসংহতি সমিতির সমাবেশ। নানা বঞ্চনার অভিযোগ পাহাড়ের অধিবাসীদের, শর্তগুলো দ্রুত বাস্তবায়নের দাবি। এবং নিয়মিত অভিযান ও নানা পদক্ষেপের পরও দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর আশপাশের নদীগুলো। প্রশাসনের দুর্বলতাকেই দুষছেন পরিবেশবিদরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।